নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা দেখব জিওগ্রাফি সম্বন্ধে একটা ওভারভিউ। জিওগ্রাফি এমন একটা সাবজেক্ট যেটা যে কোনো কম্পিটিশান পরীক্ষা এক্সামই হোক না কেন সেটা খুবই ইম্পর্টেন্ট। আর যদি আমরা কথা বলি যদি পার্টিকুলারলি ইউপিএসসি বা ডাব্লিউবিসিএস এর ক্ষেত্রে, এটা তো খুবই খুবই ইম্পর্টেন্ট। ইউপিএসসি তো প্রিলিমসে কন্টিনিউয়াসলি 15টার মতো কোশ্চেন প্রতি বছর আসতেই আসছে। সুতরাং ইউপিএসসির প্রিলিমস পাস করার জন্য জিওগ্রাফির একটা অনবদ্য রোল আছে। যদি জিওগ্রাফি ভালোভাবে তৈরি না থাকে তাহলে ইউপিএসসি প্রিলিমসটা কিন্তু এই 15টা কোশ্চেন করাটা সঠিক করাটা কিন্তু একটা টাফের ব্যাপার হয়ে যায়। সেম ব্যাপার ডাব্লিউবিসিএস এর ক্ষেত্রেও। ডাব্লিউবিসিএসও একটা ভালো রকমের ওয়েটেজ আছে জিওগ্রাফিকে করার জন্য। জিওগ্রাফি যদি দেখা যায়, জিওগ্রাফির কোশ্চেন কিন্তু অতটাও টাফ আসে না, কিন্তু জিওগ্রাফিকে যারা ভালোবাসে খুবই ভালোবাসে, আর যারা ঘৃণা করে খুবই ঘৃণা করে। জিওগ্রাফিকে এমন লোক পাওয়া খুব মুশকিল যারা জিওগ্রাফিকে মিডিল পজিশনে রাখে। আমার পার্টিকুলারলি জিওগ্রাফি অপশনাল ছিল, ইউপিএসসি তো অপশনাল, সেই জন্যে আমার জিওগ্রাফি তো খুবই ভালো লাগে এবং আমি চেষ্টা করব আমার ভালো লাগাটাকে গল্পের মাধ্যমে তুলে ধরতে তোমাদের মধ্যে, যাতে তোমাদেরও জিওগ্রাফির প্রতি একটা ইন্টারেস্ট বাড়ে। এবারে জিওগ্রাফি সম্বন্ধে যদি দেখি, জিওগ্রাফি বেসিক্যালি ডিল কি করে। জিওগ্রাফি মানে হচ্ছে জিও প্লাস গ্রাফি। জিও মানে হচ্ছে পৃথিবী, আর গ্রাফি মানে বর্ণনা, মানে পৃথিবীকে যে কোনোভাবে বর্ণনা করা যাবে সেটাই হচ্ছে জিওগ্রাফি। এবারে যদি আমি এটাকে আরও যদি ব্রডলি ভাগ করতে আসি, দুটো ভাগ করা যায়, একটা ফিজিক্যাল জিওগ্রাফি, একটা হিউম্যান জিওগ্রাফি। ফিজিক্যাল জিওগ্রাফি মানে কি, প্রাকৃতিক যে সমস্ত ঘটনা আছে সেগুলো হচ্ছে ফিজিক্যাল জিওগ্রাফি। এর মধ্যে কী কী আসতে পারে, একটা জিওমরফোলজি আসবে। জিওমরফোলজি মানে হচ্ছে ভূমিগত যে ভূমির যে রূপ, ভূমিগত রূপ যেগুলো আছে সেগুলো জিওমরফোলজির মধ্যে আসবে। তারপরে ক্লাইমেটোলজি আছে। ক্লাইমেটোলজি মানে হচ্ছে জলবায়ুগত যে সমস্ত ইভেন্ট আছে সেগুলো এর মধ্যে আসবে। তারপরে ওশিনোগ্রাফির মধ্যে আছে কি, ওশিনোগ্রাফির মধ্যে আছে যেগুলো সমুদ্র বা সমুদ্রের নিচের অংশ, মহাসমুদ্র, সেই অংশগুলো আসবে ওশিনোগ্রাফির মধ্যে। এছাড়া মধ্যে আছে সয়েলের একটা পার্ট আছে, আর একটা ইকোলজির পার্ট আছে। যেটা ইকোলজির পার্টটা আছে সেটা বেসিক্যালি এনভায়রনমেন্টকে কিছুটা হলেও ওভারল্যাপ করে। আর যদি হিউম্যান জিওগ্রাফি করি, হিউম্যান জিওগ্রাফির মধ্যে কি আসবে, হিউম্যান জিওগ্রাফির মধ্যে আসবে যে মানুষের কালচার কীরকম, কালচারের সঙ্গে কোনো একটা লোকেশন কালচারকে কীভাবে ইনফ্লুয়েন্স করে। যেমন যদি আমরা ফর এক্সাম্পল দেখে নিই, লাদাখের কালচার, আর একটা হচ্ছে লোয়ার গঙ্গা রিজন মানে হচ্ছে যদি আমি দেখি ওয়েস্ট বেঙ্গলের কালচার, দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা হওয়ার পেছনে একটা হচ্ছে যে জিওগ্রাফিক্যাল পজিশন, জিওগ্রাফিক্যাল লোকেশন একটা ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর প্লে করে। আবার যদি সিমিলারলি যদি দেখি, জাপান একটা আইল্যান্ড যেটা হচ্ছে সমস্ত মেনল্যান্ড থেকে বিচ্ছিন্ন আছে, সেই জন্য জাপানের একটা অন্যতম আলাদা রকমের একটা কালচার আছে যেটাকে বলা হচ্ছে সুশি কালচার বলা হয় জাপানের কালচারটাকে, যেটা একটা অন্যরকম, মানে নর্মাল এশিয়ান কান্ট্রির কালচারের থেকে অনেকটাই আলাদা। সেই রকম এটার হচ্ছে কালচারের হিউম্যান জিওগ্রাফির মধ্যে একটা কালচারটা অন্যতম। কালচার ছাড়া আর কি আছে, আর হিউম্যান জিওগ্রাফির মধ্যে আমি পেয়ে যাব বিভিন্ন রকমের এই যে ট্রান্সপোর্ট, রোড, তারপরে এই যে জিনিসগুলো আছে, এই জিনিসগুলো কি এফেক্ট করছে, এই জিনিসগুলো মানে লোকেশন। আরও কী আসে, যেমন হচ্ছে ইকোনমিক জিওগ্রাফি, কোনো জায়গার ইকোনমি কীভাবে করছে, ইকোনমিক জিওগ্রাফি আছে। পপুলেশন জিওগ্রাফি আছে, পপুলেশন কোন জায়গায় কীরকম পপুলেশন হবে সেটাকে ডিনোট করে। যদি আমি উদাহরণ সম্বন্ধে দেখি, হিমালয়ান রিজনের পপুলেশন কম, আবার প্লেন রিজনের পপুলেশনটা অত্যধিক, সেটাও কিন্তু জিওগ্রাফি একটা খুব ফ্যাক্টর করে এইটাকে, পপুলেশনটাকে ডিফারেন্স হওয়ার জন্য। তাছাড়া আছে সেটেলমেন্ট জিওগ্রাফি মানে ডিফারেন্ট সেটেলমেন্ট প্যাটার্ন। অনেক জায়গায় কী হয় যে আমরা দেখি আমাদের ওয়েস্ট বেঙ্গলে কী আছে, ওয়েস্ট বেঙ্গলের বেশিরভাগ ক্ষেত্রে একটা রোড চলে গেছে, রোডের ধারে ধারে বসতি হয়ে চলে গেছে, এরকম দেখা যায়। কিংবা
একটা অনেক জায়গায় দেখি আমরা যে মাঝখানেতে, গ্রামের মাঝখানে একটা মন্দির আছে, মন্দির বা মসজিদ বা চার্চ বা স্কুল কিছু আছে, তার চারধারে এরকমভাবে বিল্ডিং করে একটা বসতি হয়েছে, আবার তার চারধারে সেটাকে ঘেরা হচ্ছে যে কৃষিকাজের যে জমি, গ্রাম বাংলা যেটা দেখা যায় জমি দিয়ে, চাষের জমি দিয়ে ঘেরা। এটাও একটা সেটেলমেন্ট প্যাটার্ন, এটাও এই জিওগ্রাফির মধ্যে পড়বো। আর এছাড়াও আছে কিছু কন্টেম্পোরারি ইস্যু যদি আমি দেখি, কন্টেম্পোরারি ইস্যু এই যে জলবায়ু পরিবর্তন হচ্ছে মানে ক্লাইমেট চেঞ্জের জন্যে, এখনকার এই টপিকটা, এই কন্টেম্পোরারি ইস্যু টপিকটা খুবই ইম্পর্টেন্ট। কারণ জলবায়ু পরিবর্তন হচ্ছে, আর যে কোনো এক্সাম থেকে কি ফোকাস করছে যে এইগুলো সম্বন্ধে অ্যাওয়ারনেস। যেমন যদি এবারের ইউপিএসসির মেন্সের একটা কোশ্চেন এসেছিল ক্লাউড বাস্ট দিয়ে, হোয়াট ইজ ক্লাউড বাস্ট। আমরা সবসময় শুনি যে ক্লাউড বাস্ট হচ্ছে, উত্তরাখণ্ডে হলো, অনেক জায়গাতেই হচ্ছে ক্লাউড বাস্ট হলো, কেরালাতে যে ওয়ানাদে যে ল্যান্ডস্লাইড হলো সেটার হচ্ছে, কিন্তু এটার বেসিক সম্বন্ধে আমরা হয়তো অতটা কেউ খেয়াল করি না। সেইগুলো কিন্তু বিভিন্ন রকম এক্সামে জিজ্ঞাসা করার চেষ্টা করছে। আর যদি জিওগ্রাফি দেখি, জিওগ্রাফির আমরা বলবো যদি সোর্স মানে কোথা থেকে আমরা জিওগ্রাফিটা পড়বো, যদি কারোর বেসিক কমপ্লিট থাকে, মানে বেসিক বলতে কীরকম, বেসিক বলতে যেমন ওই পৃথিবীর রেভলিউশন, রোটেশন, এগুলো যদি কেউ বুঝতে পারে, মানে হচ্ছে বার্ষিক গতি, আহ্নিক গতি, তারপরে মোটামুটি একটা যেমন ইন্ডিয়ার লোকেশন কেমন, ইন্ডিয়ার ক্লাইমেট কেমন, এইগুলো যদি বেসিক আন্ডারস্ট্যান্ডিং থাকে, তাহলে আমি বলবো ক্লাস 11তে যে এনসিইআরটির যে বই আছে, এনসিইআরটির বইটাকে পড়তে পারে, তা খুবই ভালো। আর যদি কারোর যদি বেসিক আন্ডারস্ট্যান্ডিং একদমই না থাকে, তাহলে তাকে হচ্ছে বেটার হচ্ছে 6 থেকে পড়ে যাওয়া। 6 থেকে একটা এনসিইআরটি পড়তে বেশি দিন টাইম লাগবে না, হার্ডলি 2 দিন করে টাইম লাগবে, একটা এনসিইআরটি বেসিক কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। আর যদি বাংলায় বলা হয়, এগুলো তো ইংরেজিতে অ্যাভেলেবেল, বাংলাতে সেরকম আমার জানা কোনো বই নেই। একটা তো কার্তিকচন্দ্র মণ্ডলের বই পাওয়া যেত, বই পাওয়া যায়, কিন্তু সেটা আপডেটেড না। সেই জন্যে প্রবলেমটা হয় যে রিসেন্ট ইভেন্টগুলো, রিসেন্ট কোনো কিছুই আপডেট না। আর স্কুল লেভেলে আমরা যখন পড়তাম তখন বসু অ্যান্ড মল্লিকের বই ছিল জিওগ্রাফির, সেটা খুব ভালো ছিল ক্লাস 8-9-এর। কিন্তু এখন তো মনে হয় সিলেবাস চেঞ্জ হয়েছে, এখন সেই বইটাও নেই, তাহলে সেটা একটা অসুবিধার আছে। সেই জন্য আমি চেষ্টা করব যাতে 11-12-এ এনসিইআরটিটাকে পুরো বাংলায় কমপ্লিট করা যায়, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। আর তোমরা কমেন্ট করে জানাবে যদি তোমাদের বেসিকে খুবই অসুবিধা হয়, তাহলে আমি ক্লাস 6 থেকেই শুরু করব। ক্লাস 6-এর এনসিইআরটি থেকে বেসিক একদম শুরু করে যাব। এছাড়াও আরও কিছু বই আছে এর জন্য। জেসি লিওংয়ের একটা বই আছে, জেসি লিওংয়ের একটা জিওগ্রাফির বই, পাতলা রকমের বই আছে, যেটা খুবই ভালো বই আছে। এছাড়া খুল্লারের আছে, ইন্ডিয়ান জিওগ্রাফির ওপর খুল্লারের, কিন্তু খুল্লারের বইটার একটাই অসুবিধা হচ্ছে প্রচুর মোটা, প্রচুর কিছু ডিটেলসে আছে। এটা অপশনাল স্টুডেন্টদের জন্য ভালো, কিন্তু কেউ যদি এমনি শুধুমাত্র জিএসের জন্য পড়তে যায়, আমি তো রেকমেন্ড করব খুল্লারের বইকে না পড়তে। আরও একটা বই আছে মাজিদ হোসেনের বই আছে, মাজিদ হোসেনের, যেটাও ভালো, কিন্তু যদি শুধুমাত্র জিএসের জন্য হয় আর বেসিক আন্ডারস্ট্যান্ডিং ডেপথ করার জন্য, তাহলে এনসিইআরটি আমি বলবো এনাফ, মোর দ্যান এনাফ এনসিইআরটি। বিশেষ করে যদি এই 11টের এনসিইআরটি দেখা যায়, সেটা হচ্ছে মোর দ্যান এনাফ। এছাড়াও যদি কেউ আরও কিছু এক্সট্রা করতে চায়, তাহলে আমি জেসি লিওং রেকমেন্ড করব, এবং তার বাইরে যদি কারোর ইচ্ছা থাকে সে অন্য বই পড়তে পারে, কিন্তু বেসিক্যালি বই হচ্ছে এইগুলি। ঠিক আছে, আজকে ভিডিওটা তাহলে এই পর্যন্তই। যদি ভালো লাগে লাইক করবে, সাবস্ক্রাইব করবে, কমেন্ট করে জানাবে। আর অবশ্যই কমেন্ট করে যদি তোমাদের কোনো প্রবলেম থাকে সেটা জানাবে, আমি সেগুলোকে সলভ করার চেষ্টা করব।